হ্যালো ভিউয়ার্স, সবাইকে জ্যাপসের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের মনিটারি পলিসি বা মুদ্রানীতি নিয়ে। আপনারা জানেন গত জুলাইয়ের 29 তারিখে বাংলাদেশ ব্যাংক আগামী 1 বছরের জন্য তাদের মনিটারি পলিসি ঘোষণা করেছে। বাংলাদেশ ব্যাংক এর আগে বেশ কিছু বছর যাবৎ বছরে দুবার মনিটারি পলিসি ঘোষণা করতো হাফ ইয়ারলি বেসিসে। এইবার বাংলাদেশ ব্যাংক পুরো বছরের জন্য মনিটারি পলিসি ঘোষণা করলো। তো এইবারের মনিটারি পলিসিতে কি থাকছে বা এখানে মনিটারি পলিসিটা কেমন হলো, আমরা এটা নিয়ে কথা বলবো না। আমাদের আজকের মূল আলোচনাটা থাকবে বেসিক্স অফ মনিটারি পলিসি নিয়ে, অর্থাৎ মনিটারি পলিসি কি, কেন এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন আমরা দেখে নিই। আমাদের যারা ব্যাংকিং সেক্টরে কাজ করি অথবা ফিনান্সিয়াল সেক্টরের সাথে যারা জড়িত, তাদের জন্য মনিটারি পলিসির মৌলিক ধারণাগুলো থাকা প্রয়োজন। কারণ মনিটারি পলিসির মাধ্যমে মূলত এর ইমপ্লিমেন্টেশন হয় বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকে বা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে। সুতরাং ব্যাংকে যারা কাজ করে তাদের জন্য মনিটারি পলিসির বেসিক নলেজটা দরকার বলে মনে করছি। তো সবার শুরুতে আমরা দেখে নেই মনিটারি পলিসি কি। সহজ বা সংক্ষেপে যদি আমরা বলি, মনিটারি পলিসি মূলত বাংলাদেশ ব্যাংকের কিছু টুলস বা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ইকোনমিতে মানি সাপ্লাই কন্ট্রোল করে। আর এটার মৌলিক বা মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সরকারের কিছু ম্যাক্রো ইকোনমিক গোল অ্যাচিভমেন্টে হেল্প করা। তো মনিটারি পলিসি যে মানি সাপ্লাই কন্ট্রোল করা, তাহলে মানি সাপ্লাইটা কি এই সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। মানি সাপ্লাইয়ের মধ্যে মানি বলতে আমরা মূলত বোঝাচ্ছি চারটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্টকে। একটা হচ্ছে ক্যাশ, চেকস, ক্রেডিট এবং মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। এর কম্বিনেশন মূলত মানি সাপ্লাই ক্রিয়েট হয়। তো মানি সাপ্লাইটা হচ্ছে, মানি সাপ্লাই বলতে আসলে মানি ডিম্যান্ডও একটা ব্যাপার আছে। মানি সাপ্লাই এবং মানি ডিম্যান্ড ইকোনমিতে কতটুকু হবে বা এর কাম্য স্তর কি, সেটা ডিটারমিন হয় কিন্তু ইকোনমিতে ডিম্যান্ড সাপ্লাই ইন্টারাকশনের মাধ্যমে। অর্থাৎ মানি সাপ্লাই যদি মানি ডিম্যান্ড থেকে বেশি হয় তাহলে কিন্তু ইকোনমিতে ইনফ্লেশন ক্রিয়েট হয় এবং সেক্ষেত্রে কিছু ম্যাক্রো ইকোনমিক ইমব্যালেন্স তৈরি হয়। আবার মানি ডিম্যান্ড যদি মানি সাপ্লাই থেকে বেশি হয়ে যায় তাহলেও কিন্তু আবার ইনফ্লেশনের রুটেট অর্থাৎ ডিফ্লেশন হয় এবং সেক্ষেত্রেও কিছু প্রবলেম হয়। সুতরাং বাংলাদেশ ব্যাংকের মূল লক্ষ্য থাকে ইকোনমিতে একটা এক্সপেক্টেড লেভেল অফ মানি সাপ্লাই মেনটেন করা, যেটা মূলত মনিটারি পলিসির মাধ্যমে অ্যাচিভ করা হয়। তো মনিটারি পলিসি মূলত দু প্রকার, একটা এক্সপেনশনারি মনিটারি পলিসি বা সম্প্রসারণমূলক মুদ্রানীতি, আর একটা হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বা সংকোচনমূলক মুদ্রানীতি। এক্সপেনশনারি মনিটারি পলিসির মাধ্যমে মূলত ইকোনমিতে মানি ক্রিয়েশনটা বাড়িয়ে দেওয়া হয় এবং এর মূল উদ্দেশ্য থাকে গ্রোথ অ্যাচিভ করা, অর্থাৎ গ্রোথ ওরিয়েন্টেড পলিসি হচ্ছে এক্সপেনশনারি মনিটারি পলিসি। সেক্ষেত্রে কিন্তু আবার ইনফ্লেশনটা একটু বেড়ে যায় এক্সপেনশনারি মনিটারি পলিসির মাধ্যমে। কিন্তু কন্ট্রাকশনারি মনিটারি পলিসির মাধ্যমে ইনফ্লেশনটাকে একটু কন্ট্রোলে রাখা যায়, কিন্তু এটা আবার গ্রোথকে কিছুটা ডিটার করে। সো দুইটারই একটা ডিফারেন্ট ইম্প্যাক্ট রয়েছে। তো এই যে দুই ধরনের মনিটারি পলিসি, এই পলিসিগুলো বাংলাদেশ ব্যাংক কখন কিভাবে নেয়, এটা আসলে ইকোনমির ম্যাক্রো ইকোনমিক সার্বিক প্যারামিটারগুলো কিভাবে চলছে সেটার উপর ডিপেন্ড করে। তো এখন আমরা দেখে নেই যে এই যে বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসি প্রণয়ন করছে, এর মেজর গোলগুলো কি। আসলে 6টা গোল আছে। 6টা গোলের মধ্যে 3টা গোল মেজর গোল, যেটা মোটামুটি মোরালেস সব দেশের ইকোনমি মেনটেন করে। তার 1 নম্বর হচ্ছে টু কন্ট্রোল ইনফ্লেশন অর প্রাইস লেভেল। 2 নম্বর হচ্ছে টু ফোস্টার সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথ বা জিডিপি গ্রোথ। 3 নম্বর হচ্ছে টু জেনারেট এমপ্লয়মেন্ট। 4 নম্বর হচ্ছে টু ব্রিং সাস্টেইনেবিলিটি ইন দ্য ফিনান্সিয়াল মার্কেট। 5 নম্বর টু ব্রিং সাস্টেইনেবিলিটি ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। অ্যান্ড 6 নম্বর হচ্ছে টু স্টেবিলাইজ দ্য ইন্টারেস্ট রেট। তো আমরা একটা একটা করে একটু দেখে নিই। প্রথমে আমরা বলেছি যে টু কন্ট্রোল মানি সাপ্লাই অর ইনফ্লেশন। তো ইনফ্লেশন কথাটা বলার আগে তাহলে আমাদের ইনফ্লেশন সম্পর্কে একটু ব্যাখ্যা করা দরকার আছে। ইনফ্লেশনটা হচ্ছে ইনক্রিজ অফ প্রাইস লেভেল, অর্থাৎ একটা পিরিয়ডে যদি তার আগের পিরিয়ডের তুলনায় প্রাইস লেভেলটা বেড়ে যায় তাহলে আমরা সেই অবস্থাটাকে ইনফ্লেশন বলি। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমরা এটাকে পরিষ্কার করতে পারি। ধরুন আপনার হাতে হঠাৎ করে কিছু টাকা পয়সা বেড়ে গেছে, অর্থাৎ সেটা আপনার ইনকামটা ইনক্রিজ করেছে। তাহলে আপনি কি করবেন? সিম্পলি আপনি আগের থেকে বেশি পরিমাণ খরচ করবেন। তার মানে বাজারে গিয়ে আপনি যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিস কিনতেন এখন তার থেকে একটু বেশি কিনবেন। তো এরকম যদি আপনার মতো করে ইকোনমিতে যারা আছে বা একটি দেশে যারা কনজিউমার আছে তাদের সবারই যদি ইনকাম বেড়ে যায় বা তাদের কাছে মানি ফ্লোটা বেড়ে যায়, তাহলে সবাই কিন্তু আগের থেকে বেশি কনজিউম করবে এবং সবাই কিন্তু মার্কেটে গুডস অ্যান্ড সার্ভিস আগের থেকে বেশি আনবে। এর ফলে কি হবে,
যেহেতু মার্কেটের সাপ্লাই লেভেলটা ঠিক আছে, আগের মতোই আছে, সুতরাং সেই একই গিভেন লেভেল অফ সাপ্লাই তখন ডিম্যান্ড বেড়ে যাওয়ার কারণে যেটা হবে প্রাইস লেভেল বেড়ে যাবে। এই প্রাইস লেভেলের ইনক্রিজ হওয়াটাকে আমরা বলছি ইনফ্লেশন। আর এটা যদি একটা লং টার্মের জন্য পারসিস্ট করে তাহলে আমরা সেটাকে বলি ইনফ্লেশনারি স্টেট ইন দ্য ইকোনমি। এই ইনফ্লেশনটা ইকোনমির জন্য ভালো না। এই জন্য বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার বা যে কোনো দেশের সরকার সবসময় চায় ইনফ্লেশন রেটটাকে একটা মডারেট লেভেলে বা একটা ম্যানেজড লেভেলে রাখা, এবং সেই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক কিন্তু মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট করে। 2 নম্বর গোল যেটা, সেটা হচ্ছে টু ফোস্টার ইকোনমিক গ্রোথ বা জিডিপি গ্রোথ। তো জিডিপি গ্রোথ যদি আমরা বলি তাহলে জিডিপিটা কি সেটা একটু বোঝা দরকার আছে। জিডিপি হচ্ছে একটি দেশের টোটাল রিসোর্সেসকে কাজে লাগিয়ে এক বছরে বা সাধারণত একটি ফিসক্যাল বা ইনকাম ইয়ারে টোটাল যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হয় তার মানি ভ্যালুকে জিডিপি বলে। এবং এই জিডিপি যদি আগের বছরের জিডিপির রিয়েল ভ্যালুর তুলনায় বেড়ে যায় তাহলে তার শতকরা হারকে আমরা জিডিপি গ্রোথ বলি। আমাদের দেশে জিডিপি গ্রোথ খুব ভালো একটা বিষয় হচ্ছে যে আমরা গত বেশ কিছু বছর যাবৎ আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেল অফ জিডিপি গ্রোথ অ্যাচিভ করতে পেরেছি, এবং সেটা গত কয়েক বছরে তো 7-8 পর্যন্ত হয়েছে, যেটা অবশ্যই আমাদের মতো একটা গ্রোয়িং ইকোনমির জন্য ভালো। যদিও এই বছর আমাদের টার্গেট ছিল 8.4%, এবং করোনার কারণে যে আমাদের যে একটা বড় ধরনের রেসেশন হলো ইকোনমিতে, এই কারণে কিন্তু আমাদের জিডিপি গ্রোথ অ্যাচিভমেন্টটা একটু কমে গেছে, এবং সেটা এখন আমাদের লেটেস্ট যে নিউজ আমরা পেয়েছি সেটা এখন 5.4% অ্যাচিভ হয়েছে। এবং আমি মনে করছি যে এটা অবশ্যই একটা ভালো লেভেল। এরকম একটা ক্রাইসিস মোমেন্টেও আমাদের জিডিপি গ্রোথ 5.4%। তো এই জিডিপি গ্রোথটা কীভাবে অ্যাচিভ হয়, মানিটারি পলিসির রোলটা এখানে কি? মানিটারি পলিসির কারণে যে এটা মূলত এক্সপেনশনের মানিটারি পলিসি যখন নেওয়া হয়, তো তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কিন্তু মানি ক্রিয়েশন যে করে সেটা মূলত ক্রেডিটের মাধ্যমে করে, ক্রেডিট থ্রু কমার্শিয়াল ব্যাংক। তো যখন কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে মানি সাপ্লাই বাড়িয়ে টাকাটা বাড়ানো হয়, তখন কমার্শিয়াল ব্যাংকের কাছে বা যে ব্যাংক লোন দিচ্ছে তাদের কাছে লোনেবল ফান্ডটা বেড়ে যায়। তখন তারা বেশি পরিমাণে আগের থেকে লোন দেয়, বা বড়োরাও তখন লোনটাকে বেশি পরিমাণে নিতে পারে। তো বেশি পরিমাণে লোন, প্রাইভেট ক্রেডিট ইকোনমিতে যাওয়া মানে হচ্ছে ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়া মানে প্রোডাকশন বাড়া মানে হচ্ছে ইকোনমিতে জিডিপি বেড়ে যাওয়া। এইভাবে কিন্তু একটা সাইকেলে কাজ করে। তো এটা জিডিপি গ্রোথ করে, এবং বাংলাদেশ ব্যাংকের মূল উদ্দেশ্যটা কিন্তু থাকে জিডিপি গ্রোথকে ফোস্টার করা এবং একটা সাস্টেইনেবল লেভেলে না। সাস্টেইনেবল কথাটা আসছে যদি জিডিপি গ্রোথটা লং টার্মের জন্য একটা ভালো রেটে আমরা অ্যাচিভ করতে পারি তাহলে কিন্তু গ্রোথটা সাস্টেইন করলো। আর এই সাস্টেইনেবল গ্রোথ যখন ইকোনমিতে হয় তখন কিন্তু ইকোনমিতে একটা চেঞ্জ আসে, ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ আসে, পজিটিভ চেঞ্জ হয়। এই চেঞ্জটা যখন হয়, গ্রোথ প্লাস চেঞ্জ একসাথে ঘটে, তখন সেই অবস্থাটাকে আমরা বলি ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট। এবং এটাই কিন্তু মূল লক্ষ্য আমাদের দেশের সরকারের বা যেটা বাংলাদেশ ব্যাংকের মানিটারি পলিসির মাধ্যমে অ্যাচিভ করার জন্য একটা চেষ্টা থাকে সবসময়। 3 নম্বরে আমরা বলছি টু জেনারেট এমপ্লয়মেন্ট জেনারেশন। ওই রকমই যদি এক্সপেনশনারি মানিটারি পলিসি নেওয়া হয় এবং ইকোনমিতে যদি ইনভেস্টমেন্ট বেড়ে যায়, টোটাল ইনভেস্টমেন্টটা বেড়ে যায় থ্রু ডিসবার্সমেন্ট অফ ক্রেডিট, তখন কিন্তু বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট বাড়া মানে আগের তুলনায় বেশি পরিমাণে প্রোডাকশন হচ্ছে, বা মিলস অ্যান্ড ইন্ডাস্ট্রি আগের তুলনায় বেশি হচ্ছে, এবং যেসব ইন্ডাস্ট্রি এক্সিস্টিং আছে তাদের এক্সপ্যানশন হচ্ছে। তো তার ফলে কী হয়, এমপ্লয়মেন্টটা বেড়ে যায়। এই এমপ্লয়মেন্টটা কিন্তু ইকোনমির জন্য খুব ভালো একটা ফল বয়ে আনে, এবং এটা সবসময় কিন্তু একটা ইকোনমিতে এক্সপেক্টেড লেভেল অফ যেটাকে বলে ন্যাচারাল লেভেল অফ এমপ্লয়মেন্ট বা অনেক সময় ফুল এমপ্লয়মেন্ট লেভেল অ্যাচিভ করা কিন্তু একটা সরকারের বা একটা ইকোনমিক পলিসি মেকারদের টার্গেট থাকে, এবং সেটা কিন্তু ইকোনমিক মনিটারি পলিসির মাধ্যমে এই টুলটা অনেক সময় অ্যাচিভ করা সম্ভব হয়। আর 4 নম্বর আমরা যেটা বলেছি টু স্টেবিলাইজ মানি মার্কেটে স্টেবিলাইজেশনটা আনাটা দরকার। কারণ হলো মানি মার্কেট যারা প্লেয়ার, বিশেষ করে ব্যাংক যারা বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এদের লিকুইডিটি পজিশন অনেক সময় আপস অ্যান্ড ডাউন হয়। তো যখন লিকুইডিটি কমে যাওয়া মানে তাদের কাছে লোনেবল ফান্ডটা কমে যাওয়া মানে হচ্ছে ইকোনমিতে তখন ক্রেডিট রিজার্ভেশনটা কমে যাওয়া। তো সেই ক্ষেত্রে তখন বাংলাদেশ ব্যাংক এক্সপেনশনারি মনিটারি পলিসি নিতে পারে, এবং তখন তাদের লিকুইডিটি যে প্রবলেমটা ছিল সেটা কারেক্ট করার জন্য এটা খুব কাজে লাগে। তো এই জন্যে বলা হয়ে থাকে যে বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসিটা নিচ্ছে, এই পলিসিটা মূলত
বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকগুলোর লিকুইডিটি প্রবলেম সলভ করার জন্য বা মার্কেটে স্টেবিলাইজ আনার জন্য ব্যালেন্স লেভেল অফ ক্রেডিট ডিসবার্সমেন্ট রাখার জন্য কিন্তু এই মনিটারি পলিসিটা খুব বড় রকম একটা ভূমিকা মেনটেন করে। 4 নম্বর হচ্ছে টু ব্রিং স্টেবিলিটি ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। ফরেন এক্সচেঞ্জ মার্কেটও কিন্তু আমাদের লোকাল মানি মার্কেটের সাথে একটা ভালো রকমের লিঙ্ক আছে। যেমন আমাদের লোকাল কারেন্সি যেটা মানি সাপ্লাইয়ের মাধ্যমে যদি লোকাল কারেন্সি ইকোনমিতে বেড়ে যায় তাহলে কি হবে, যেহেতু ফরেন কারেন্সি বাড়ে নাই, যদি আমরা মনে করি যে ফরেন গিভেন লেভেল অফ ফরেন কারেন্সিতে লোকাল কারেন্সি বেড়ে গেছে ডিউ টু আন্ডারটেকিং দ্য এক্সপেনশনারি মনিটারি স্টেপস, তখন কিন্তু আমাদের লোকাল ডোমেস্টিক কারেন্সি এটা ভ্যালু ডিপ্রিশিয়েট করবে এবং ফরেন কারেন্সি বা ডলারের ভ্যালু অ্যাপ্রিশিয়েট করবে। এই যে ডলারের ভ্যালু অ্যাপ্রিশিয়েট করছে বা লোকাল কারেন্সির ভ্যালু কমে যাচ্ছে, সেটার কিন্তু একটা এক্সপোর্ট ইম্পোর্ট একটা বড় ধরনের ইম্প্যাক্ট রয়েছে। ইম্পোর্টাররা তখন কিন্তু ডিসকারেজ হচ্ছে, কারণ সেম পরিমাণ ডলার কেনার জন্য তাদের আগে থেকে বেশি পরিমাণে লোকাল কারেন্সি লাগছে, যদিও এক্সপোর্টাররা তখন ইন্সপায়ার্ড হচ্ছে। তো এই জায়গাগুলোতে একটা ব্যালেন্স রাখার জন্যও কিন্তু মনিটারি পলিসির একটা রোল রয়েছে। আরও নানাবিধ ইমপ্লিকেশন এখানে রয়েছে। তো এটা গেল ফরেন এক্সচেঞ্জ মার্কেটের ব্যাপারটা। আর ইন্টারেস্ট রেটও একটা ইম্পর্টেন্ট গোল। এইটা ঠিক রাখাটা বা এইটা উপরে আসলে ইকোনমির ম্যাক্রো ইকোনমির অনেক কিছু নির্ভর করে। ম্যাক্রো ইকোনমিতে যতগুলো প্যারামিটার আছে বা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট ভেরিয়েবল হলো ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট বাড়লে বা কমলে কিন্তু ইকোনমির অনেক জায়গায় অনেক ধরনের ইম্প্যাক্ট পড়ে। বিশেষ করে মানি সাপ্লাই যেটা বলা হচ্ছে যে ইন্টারেস্ট রেটটা যদি কম থাকে তখন কি হয়, তখন কিন্তু যারা বড়োয়ার তারা কিন্তু লোনটাকে মোর ফেভারেবল মনে করছে, অর্থাৎ লোয়ার কস্টে তাদের কস্ট অফ বরোয়িংটা কিন্তু কমে যাচ্ছে। তখন যখন কস্ট অফ বরোয়িং কমে যাচ্ছে তখন কিন্তু ইকোনমিতে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটা বেড়ে যাচ্ছে। আর প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ বাড়া মানে কিন্তু ইকোনমিতে ডেভেলপমেন্টে কাজে লাগা, ইন্ডাস্ট্রি বাড়ছে, প্রোডাকশন বাড়ছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলো কিন্তু কাজে লাগছে। আবার যদি ইন্টারেস্ট রেটটা বেশি থাকে তখন কিন্তু কস্ট অফ বরোয়িংটা বেড়ে যায়। আমাদের দেশে এখন যেটা হয়েছে, একটা স্ট্যাটিউটরি অর্ডারের মাধ্যমে কিন্তু আমাদের ইন্টারেস্ট রেট এখন 9% চলে আসছে লেন্ডিং রেট। যদিও এই লেন্ডিং রেট 9% আসার কারণে ব্যাঙ্কগুলো নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তারপরও হয়তো এইটার ব্রডার যে অবজেক্টিভটা রয়েছে সেটা কিন্তু মূলত ইকোনমিতে স্পেসটা মানে ইকোনমিকে আরও বেশি গতিশীল করা এবং ইকোনমিতে মানি সাপ্লাই বাড়িয়ে প্রোডাকশন বাড়িয়ে জিডিপি গ্রোথকে ফোস্টার করা। এবং এখনকার যে আমাদের রিসেশন পিরিয়ড চলছে, ওয়ার্ল্ড ওয়াইড চলছে, এটার জন্য এই লোয়ার লেভেল অফ ইন্টারেস্ট রেট হয়তো ইকোনমিকে অনেক হেল্প করবে। তো এটা ছিল মেজর গোলস অফ মনিটারি পলিসি। এখন আমরা দেখব যে এই যে মনিটারি পলিসির গোলগুলো বললাম, এই গোলগুলো অ্যাচিভ করার জন্য বাংলাদেশ ব্যাংক কী কী টুলস বা ইনস্ট্রুমেন্ট ইউজ করে। মূলত 4টি ইনস্ট্রুমেন্ট রয়েছে। তার 1 নম্বর হচ্ছে ওপেন মার্কেট অপারেশনস, 2 নম্বর হচ্ছে ব্যাংক রেট, 3 নম্বর হচ্ছে রিকর্ড রিজার্ভ রেশিও, 4 নম্বর হচ্ছে ইন্টারেস্ট রেট। তো প্রথমে আমরা যেটা বলেছিলাম ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন মূলত মিন করে বাইং অ্যান্ড সেলিং অফ গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্ট আর বন্ডস। সেটা এরকমের যে বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্টের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সেল করে পাবলিকের কাছে, যেমন প্রাইস বন্ড সেল করে, সঞ্চয়পত্র সেল করে, আবার ট্রেজারি বিল কিন্তু বাই সেল করে। ট্রেজারি বিলগুলা এইগুলা যদি বাংলাদেশ ব্যাংক যদি ইনস্ট্রুমেন্ট সেল করে তাহলে কি হয়, সেল করার মাধ্যমে তারা ইকোনমি থেকে টাকাটা তুলে নেয়। টাকাটা তুলে নেওয়া মানে কিন্তু ইকোনমিতে মানি সাপ্লাই কমিয়ে দেওয়া, দ্যাট ইজ কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। আবার যদি বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রুমেন্টগুলো বাই করার মাধ্যমে কিন্তু তখন ইকোনমিতে টাকাটা ইনজেক্ট করলে কিন্তু মানি সাপ্লাইটা বেড়ে যায়। এবং এইটা আমরা সবচেয়ে ভালো আমাদের কাছে এক্সাম্পল হচ্ছে আমাদের দেশে যে 2টা ঈদ হয়, ঈদের সময় কিন্তু প্রচুর পরিমাণে লিকুইডিটির প্রয়োজন হয়। বিশেষ করে রোজার ঈদে মানুষ কেনাকাটা করে, কোরবানি ঈদে গরু কেনার জন্য হঠাৎ করে প্রচুর লিকুইডিটি শর্টেজ হয়। তখন বাংলাদেশ ব্যাংক কিন্তু এই পলিসির মাধ্যমে অর্থাৎ ইনস্ট্রুমেন্ট বাই করে কিন্তু ইকোনমিতে সাপ্লাই, বিশেষ করে রিপো অ্যান্ড রিভার্স রিপোর মাধ্যমে এটা করে থাকে। যেমন আমাদের দেশে
রিপোর মাধ্যমে কি করে, রিপোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রুমেন্টগুলো এইভাবে বাই করে যে আমি বাই করলাম ইন দ্য সেন্স দ্যাট যে অ্যাট অন টাইম আবার এটা রিপারচেস হবে, অর্থাৎ আবার তোমার কাছে সেল করবো। এইভাবে রিপো অ্যান্ড রিভার্স রিপোর মাধ্যমে তারা কিন্তু এটা মানি সাপ্লাইকে কন্ট্রোল করে। এবং আমাদের দেশে এখন যে পরিস্থিতি চলছে তাতে বাংলাদেশ ব্যাংক কিন্তু খুব ভালো কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, যেমন রিপো রেট, রিভার্স রিপো রেট কিন্তু কমিয়ে দিয়েছে। এটা এক সময় রিপো রেট 6 ছিল এবং রিভার্স রিপো রেট 5.5 ছিল, 3 দফা কমিয়ে এটা কিন্তু এখন 4.75 এবং 4% চলে আসছে রিভার্স রিপো রেটে। তো এইভাবে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু ইকোনমিতে মানি সাপ্লাই এখন কন্ট্রোল করছে। রিপো রেট কমিয়ে দেওয়া মানে কিন্তু ইকোনমিতে মানি সাপ্লাইটা বেড়ে যাচ্ছে। তারপরে আমরা যেটা দেখছি ওপেন মার্কেট অপারেশনের পরে ব্যাংক রেট, ব্যাংক রেটটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট এবং এই ব্যাংক রেটকে বলা হয় বাংলাদেশ ব্যাংকের লেন্ডিং রেট, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের প্রয়োজনে কমার্শিয়াল ব্যাংকে যে রেটে লোন দেয় সেই রেটটাকে ব্যাংক রেট বলে। কমার্শিয়াল ব্যাংক তাদের নানা রকম ফান্ডিং ক্রাইসিসের সময় বা লিকুইডিটি প্রয়োজনে অথবা মার্কেটে লেন্ডিং করার জন্য তারা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক রেটে বড় করে এই প্রবলেমগুলো মিটিয়ে থাকে। এবং সেক্ষেত্রে কি হয়, যদি ব্যাংক রেটটা কম হয় তখন কিন্তু ইকোনমিতে মানি সাপ্লাইটা বেড়ে যায়, কারণ অন্যান্য ব্যাংকগুলো তখন আগে থেকে বেশি পরিমাণে বড় করে বাংলাদেশ ব্যাংক থেকে। আবার যদি ব্যাংক রেটটা বেশি হয়ে যায় তাহলে উল্টা ইম্প্যাক্টটা হয়। রিসেন্টলি আমাদের কিন্তু ব্যাংক রেটটা গত 17 বছর পর কিন্তু এবার কমিয়ে এটা 5% থেকে 4% করা হয়েছে, অর্থাৎ 1% রিডিউস করা হয়েছে। এটা কিন্তু একটা বড় ধরনের পলিসি রিলেটেড চেঞ্জ এবং এটা অবশ্যই ইকোনমিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে বলে আমাদের বিশ্বাস। এটা গেল ব্যাংক রেট। 3 নম্বর আছে রিকোয়ার্ড রিজার্ভ রেশিও। বাংলাদেশে কমার্শিয়াল ব্যাংকগুলো বা ব্যাংকগুলো যারা প্লে করছে তাদের ডিপোজিটের একটা সার্টেন পার্সেন্টেজ বাংলাদেশ ব্যাংকে জমা রাখা লাগে, এটাকে বলা এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ। এই এসএলআর এর একটা পার্ট সিআরআর। এই যে সিআরআর বাড়িয়ে কমিয়েও কিন্তু বাংলাদেশ ব্যাংক তার মনিটারি পলিসির অবজেক্টিভটা ফুলফিল করে। কীরকম, সিআরআর যদি বেশি থাকে, যেমন দীর্ঘদিন যাবৎ সিআরআর ছিল 5.5-এ, এখন এটা 150 বেসিস পয়েন্ট কমিয়ে কিন্তু 4%-এ নিয়ে এসছে। তো যখন সিআরআর বেশি থাকে তখন কি বাংলাদেশের ব্যাংকগুলো তাদের ডিপোজিটের বেশি পরিমাণে বাংলাদেশ ব্যাংকে জমা রাখা লাগে, তার মানে তাদের কাছে অ্যাভেলেবল ফান্ড ফর ডিসবার্সমেন্ট অফ লোন অর লোনেবল ফান্ড কিন্তু কমে যায়। কিন্তু যদি সিআরআরটা কম হয় তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকে তাদের যে ক্যাশটা রাখা লাগতেছে সেটা কিন্তু কম লাগে আগের থেকে, এবং যার কারণে তাদের কাছে অ্যাভেলেবিলিটিটা, লেন্ডিংয়ের জন্য ফান্ডের অ্যাভেলেবিলিটিটা বেড়ে যায়। তো এইটা কিন্তু ইকোনমিতে একটা বড় রকম ইম্প্যাক্ট ফেলে এবং রাইটলি এই কোভিড পিরিয়ডে বাংলাদেশ ব্যাংক এই ডিসিশনগুলো নিয়েছে। সিআরআর পরে আমরা পরে যে এটা বলছি সেটা হলো ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটটা মূলত আসলে এটা কোনো ইনস্ট্রুমেন্ট না, কারণ অ্যাডভান্স ইকোনমিগুলোতে ইন্টারেস্ট রেটটা কিন্তু ডিটারমিন হয় থ্রু ইন্টারেকশন ডিম্যান্ড সাপ্লাই, অর্থাৎ এটা মার্কেট, ফ্রি ইকোনমিতে মার্কেট এটা ডিটারমিন করে যে ইন্টারেস্ট রেটটা কোথায় হবে, এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক সবসময় একটা প্রচ্ছন্ন ইন্টারভেনশন থাকে ইন্টারেস্ট রেটের উপরে, এবং ইন্টারেস্ট রেটটা সবসময় এটা কিন্তু ডিপেন্ড করে, বাংলাদেশ ব্যাংক কিন্তু ডাইরেক্টলি বা ইনডিরেক্টলি একটা থ্রেশহোল্ড বলে দেয়, একটা সিলিং করে দেয় যে এই পর্যন্ত থাকবে। বাংলাদেশ ব্যাংকের মূল কন্ট্রোলিং ছিল এতদিন যে স্প্রেড, তোমরা এত 4% পর্যন্ত স্প্রেড মেনটেন করবা, এইটা বলে দিত। এখন যেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কিন্তু ইন্টারেস্ট রেটের ব্যাপারে একটা বড় ধরনের স্ট্যাটিউটরি অর্ডার দিয়েছে। যেটা আগে বলেছি সেটা হলো যে আমাদের যেটা 14-15 ছিল, এখন সব ধরনের লেন্ডিং রেট এখন 9-এ নিয়ে এসছে, আদার দেন ক্রেডিট কার্ড। তো এই যে 9% ইন্টারেস্ট রেট নিয়ে এসছে, এটা কিন্তু একটা মেকানিজমই বলতে হবে। এই মেকানিজমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে ইকোনমিতে মানি সাপ্লাইটা বেড়ে যায়। কীভাবে? কারণ ইন্টারেস্ট রেট যদি কম হয় তাহলে বাংলাদেশ ব্যাংক মনে করছে বা বাংলাদেশ সরকার মনে করছে যে বড়োয়ার যারা আছে, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, যারা বিজনেসম্যান আছে, তাদের কিন্তু কস্ট অফ বোরিংটা মারাত্মকভাবে কমে যাবে। তার আগে থেকে বেশি পরিমাণ যখন বড় করবে এবং এটা ইকোনমিতে যখন ইনভেস্টমেন্ট হবে, ইকোনমিতে ইনভেস্টমেন্ট হওয়ার মাল্টিপল ইম্প্যাক্ট কিন্তু পড়বে। এই উদ্দেশ্যে কিন্তু এটা করা হয়েছে। যদিও এর সাথে আরও অনেকগুলো জিনিস জড়িত, যেমন ডিপোজিট মার্কেটের যে রেটটা সেটা জড়িত, কারণ যারা ডিপোজিট রাখবে তাদের জন্য এই লোয়ার লেভেল অফ ডিপোজিট রেটে কতটা কী হবে সেটা অনেক চ্যালেঞ্জ আছে, এবং বাংলাদেশের ব্যাঙ্কগুলো অলরেডি সেই চ্যালেঞ্জের মুখোমুখি। হয়তো তারা এটা একসময় ওভারকাম করবে। তবে বাংলাদেশ ব্যাংকের এই যে ইন্টারেস্ট রেট মেকানিজমটা কিন্তু একটা অবশ্যই বড় ধরনের ঘটনা। তো এই ছিল আমাদের মানিটারি পলিসির অল অ্যাবাউট সংক্ষেপে।
তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা যারা ব্যাংকে কাজ করি অথবা আমাদের যারা কাজ করতে হয় তারা কিন্তু এই মনিটারি পলিসির ইমপ্লিমেন্টেশনে বড় ধরনের একটা রোল প্লে করি। কারণ হলো যে আমরা প্রত্যেকটা ব্যাংকিং প্রত্যেকটা ট্রানজ্যাকশানের মাধ্যমে যেখানে মানি ট্রানজ্যাক্টেড হচ্ছে তার মাধ্যমে কিন্তু ইকোনমিতে মানি ক্রিয়েশন হচ্ছে বা মানির সাপ্লাইয়ে কিন্তু একটা কন্ট্রিবিউশন থাকছে। সো আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এই জন্যে মানিটারি পলিসি ইমপ্লিমেন্টেশন করা বা জিডিপি গ্রোথ অ্যাচিভ করা অথবা এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য ইনভেস্টমেন্টের মাধ্যমে ব্যাংক কিন্তু একটা বড় ধরনের রোল প্লে করে এসছে। তো সো ভিউয়ার্স, আমরা আজকে এখানে শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আমরা নেক্সট ভিডিওতে কোনো একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।